শুভ সকাল। ঈশা কেমন আছো? জি মিস, ভালো আছি। মিস আপনি কেমন আছেন? শুনতে পাচ্ছ? ইয়েস মিস। শুনতে পাচ্ছ তোমরা? জি মিস, শুনতে পাচ্ছি। হ্যাঁ, কেমন আছো তোমরা সকলে? ম্যাম মিস ভালো আছি। আলহামদুলিল্লাহ। হ্যাঁ, ওকে। তাহলে আমরা গত ক্লাসে আলোচনা কি করেছিলাম? অধ্যায় 3 পড়ছিলাম, মনে আছে? হ্যাঁ, অধ্যায় 3-এ আমরা ইলেকট্রন সম্পর্কে পড়েছিলাম, প্রধান শক্তি স্তর সম্পর্কে খেয়াল আছে, এবং দুইটা মডেল সম্পর্কে, পরমাণু মডেল। আমরা দুইটা পরমাণু মডেল সম্পর্কে জানতে পেরেছিলাম। সেটা কি কি মনে আছে তোমাদের? বলো। আমরা যে দুইটা মডেল সম্পর্কে গতকাল আলোচনা করেছিলাম সেটা কি কি ছিল? মনে নাই কারো? আমরা কালকে রাদারফোর্ড আর বোর পরমাণু মডেল সম্পর্কে পড়েছিলাম, মনে পড়েছে? আমরা রাদারফোর্ড আর বোর পরমাণু মডেল সম্পর্কে পড়েছিলাম, তাদের সাফল্য এবং কিছু সীমাবদ্ধতা সম্পর্কে জেনেছিলাম। এরপরে পরমাণু শক্তি স্তরে মিস আপনার কথাগুলো ভেঙে ভেঙে আসতেছে। ভেঙে ভেঙে আসতেছে, নেটওয়ার্কের কারণে মনে হয়। এখন বুঝতে পারছো? এখন বোঝা যাচ্ছে নাকি দেখো? আগে সাউন্ড ভালো, তারপর ক্লাসটা শুরু করব। ক্লিয়ার এখন? শুনতে পাচ্ছো? ম্যাম আপনি কথা স্পষ্ট বুঝতে পারতেছি না। নেটওয়ার্ক ডিস্টার্ব করতেছে মনে হয়। এখন বুঝতে পারছো? ইয়েস মিস, এখন বুঝলাম। হ্যাঁ, তাহলে আমরা গতদিন যে বিষয়টা নিয়ে আলোচনা করেছিলাম সেটা ছিল পরমাণু শক্তি স্তরে ইলেকট্রন বিন্যাস। ঠিক আছে? আমরা পরমাণু শক্তি স্তরে ইলেকট্রন বিন্যাস, ইলেকট্রন ধারণ ক্ষমতা একটা শক্তি স্তরে কত হতে পারে মনে আছে কারো? ম্যাম আরেকবার বলবেন? হ্যাঁ, একটা যখন প্রধান শক্তি স্তরের কথা আমরা জানি যে বোর পরমাণু মডেলে কিছু যে শক্তি স্তরগুলো রয়েছে কক্ষপথ, এদেরকে প্রধান শক্তি স্তর বলা হয়েছিল। এখানে সর্বোচ্চ কয়টি ইলেকট্রন ধারণ করার ক্ষমতা বলা হয়েছিল? সর্বোচ্চ 2টা থাকে। হ্যাঁ, 2টা, ঠিক আছে। এটা 2n², যে ধারণ ক্ষমতা যে সূত্রটা ছিল সেটা ছিল 2n²। n এর মান বিভিন্ন ছিল, বলা হয়েছে 1 2 3 4 এভাবে, মানে শক্তি স্তর অনুযায়ী কিন্তু সূত্রটা বসিয়ে, যেমন কে এর ক্ষেত্রে আমরা বলেছিলাম কি একটা হবে, l এর ক্ষেত্রে 2টা, m এর ক্ষেত্রে 3টা, এরপরে n এর ক্ষেত্রে 4টা, এভাবে করে শক্তি স্তরগুলো বলা হয়েছিল। তাহলে কে শক্তি স্তরে ছিল 2টা ইলেকট্রন, ঠিক আছে। এরপর l এ ছিল 8টি, m এ ছিল 18টি এবং n এ ছিল 32টি, ঠিক আছে। আমরা সোডিয়ামের পারমাণবিক সংখ্যা কি জানি কেউ? সোডিয়ামের পারমাণবিক সংখ্যা কত? সোডিয়ামের পারমাণবিক সংখ্যা মিস 11। তাহলে 11-র ক্ষেত্রে আমরা কিভাবে সেটাকে ডিভাইডেড করব? সেজন্য আমাদের কিন্তু আজকে যে জিনিসটা আনা হবে উপশক্তি স্তরের ধারণা, সেটা থেকে আমরা অনেকটা ধারণা সেখান থেকে পাবো যে কয়টা স্তরে কয়টা করে ইলেকট্রন থাকবে। তাহলে কে এর মধ্যে সর্বোচ্চ আমরা জানি 2টা করে থাকবে, কে তে কয়টা থাকবে? 2টি। আর l এ থাকবে 8টি। তাহলে 8 2 10টা চলে গেল, আর একটা বাকি আছে। সোডিয়ামের ক্ষেত্রে যেহেতু আমরা পারমাণবিক সংখ্যা বলেছিলাম 11, কে শক্তি স্তরে 2টা থাকবে, l এ থাকবে 8টি, এবং বাকি যে ইলেকট্রনটা রয়েছে সেটা থাকবে m শক্তি স্তরে। এভাবে করে শক্তি স্তরে ইলেকট্রন বিন্যাসটা হবে, ঠিক আছে। ওকে, তাহলে আমরা আরো একটা জিনিস জানবো, যেটা হলো পটাশিয়াম, ঠিক আছে। পটাশিয়াম এবং ক্যালসিয়াম এই ক্ষেত্রে কিন্তু একটু ব্যতিক্রম দেখা যায়। এদের যে 19তম ইলেকট্রন, ঠিক আছে, 19তম এবং 20তম যে ইলেকট্রনটা আছে সেটা কিন্তু তাদের তৃতীয় শক্তি স্তর অর্থাৎ এমটাকে অপূর্ণ রেখে দেয়। আমরা জানি যে সবসময় নিম্ন শক্তি স্তর ফিল আপ করে এরপরে তারা উচ্চ শক্তিতে যাবে, কিন্তু ক্যালসিয়াম, পটাশিয়াম আর ক্যালসিয়ামের ক্ষেত্রে দেখা যায় কি তারা তৃতীয় শক্তি স্তর অর্থাৎ এমটাকে অপূর্ণ রেখে তারা চতুর্থ শক্তি স্তরে প্রবেশ করে। কেন প্রবেশ করে আমরা সেটা আজকে জানবো। যে শক্তি স্তর থেকে আমরা ধারণাটা পাবো সেটা হলো উপশক্তি স্তর, ঠিক আছে। উপশক্তি স্তরের ধারণা থেকে জানা যাবে কেন সেটা তৃতীয়তে না গিয়ে চতুর্থতে সেটা লাফিয়ে চলে গেছে, সেটা সম্পর্কে ধারণা পাওয়া যাবে।
প্রধান শক্তি স্তরকে কি দ্বারা প্রকাশ করা হয়? প্রথম কে শক্তি দ্বারা? স্তরকে কে দ্বারা প্রকাশ করা হয়? এ নাকি এন? প্রধান কে? শক্তি স্তর, প্রধান শক্তি স্তরকে আমরা কি দ্বারা প্রকাশ করার কথা বলেছিলাম? কে? এন না? এন। হ্যাঁ খেয়াল নেই, প্রধান শক্তি স্তরকে এন, কিন্তু এল এর যে শক্তি স্তর এই স্তরগুলোকে নামকরণ করা হয়েছিল কে, এল, এম, এন। এই জিনিসগুলোর মধ্যে কিন্তু যেন কোনো কনফিউশন না থাকে। প্রধান শক্তি স্তরকে প্রকাশ করা হবে বা চিহ্নিত করা হবে এন দিয়ে, এবং এখানে যে বিভিন্ন শক্তি স্তরগুলো রয়েছে সেগুলোকে আমরা নামকরণ করা হয়েছিল কত? কে, এল, এম, এন। ঠিক আছে? হ্যাঁ ম্যাম। হ্যাঁ, এরপরে যে কথাটা বলবো সেটা হলো উপশক্তি স্তর। ঠিক আছে? উপশক্তি স্তর কোনগুলোকে বলা হবে? উপশক্তি স্তরকে প্রকাশ করব স্মল এল দ্বারা। উপশক্তি স্তরকে কি দ্বারা প্রকাশ করা হবে? স্মল এল দ্বারা। এখানে এল এর মান 0 থেকে n-1 পর্যন্ত। এটা তোমরা একটু আন্ডারলাইন করে রাখো বা নোট করে রাখো। এল এর মান হতে পারে 0 থেকে n-1 পর্যন্ত। ঠিক আছে? হ্যাঁ, উপশক্তি স্তরগুলোকে আরেকটা নামে, যেমন আমরা প্রধান শক্তি স্তরকে বলেছিলাম অরবিট। খেয়াল আছে? প্রধান শক্তি স্তরকে স্থির কক্ষপথ বা অরবিট বলা হয়েছিল, আর উপশক্তি স্তরকে বলা হবে অরবিটাল। উপশক্তি স্তরকে কি বলা হবে? অরবিটাল। অরবিটাল। অরবিটাল বা উপশক্তি স্তরকে যে নামে ডাকা হবে বা আমরা যেভাবে চিনব সেটা হলো স্মল এসপিডিএফ। স্মল লেটারের এসপিডিএফ দ্বারা এদেরকে প্রকাশ করা হবে। ঠিক আছে? যখন এন এর মান আমরা বলেছিলাম 1, 2, 3, 4, 5, 6 এভাবে অনেকগুলো মান হবে। ঠিক আছে? এন এর মান যখন 1 হবে তখন খেয়াল রাখবে এল এর মান হবে 0। এন এর মান যখন 1 হবে এল এর মান তখন কি হবে? অর্থাৎ উপশক্তি স্তর হবে 0। 0 অরবিটাল থাকবে, অর্থাৎ এই ক্ষেত্রে তার নামকরণটা হবে 1s। কি হবে? 1s। আর যখন n এর মান 2 হবে, n এর মান যখন 2 হবে অর্থাৎ এই ক্ষেত্রে l এর মান দুইটা পাবো, একটা হলো 0 আর একটা 1। 0 1, অর্থাৎ এখানে অরবিটাল দুটো থাকবে। অরবিটাল দুইটার ক্ষেত্রে যেহেতু আমরা বলেছিলাম যে এসপিডিএফ দ্বারা উপশক্তি স্তরকে প্রকাশ করবে, সেহেতু প্রথমটা হবে s, এরপরটা হবে p। n এর মানের উপর ভিত্তি করে 2s বলা হবে। ঠিক আছে? এবং যেহেতু দুইটা অরবিটাল বলেছিল, একটা হবে 2s আর একটা 2p। বুঝতে পেরেছো? একটা 2s হবে আর একটা হবে 2p। এরপরে যখন n = 3 হবে, n এর মান যখন 3 হবে সেক্ষেত্রে আমরা অরবিটাল কয়টা পাবো? 3টা অরবিটাল পাবো, 3টা, এবং এদের নাম হবে 3s 3p 3d। 3s 3p 3d। ঠিক আছে? তাহলে আমরা n এর ক্ষেত্রে 3টা অরবিটাল পেলাম, তাদের নাম sp_d দ্বারা প্রকাশ করবে, এবং যেহেতু এখানে n এর মান 3 3s 3p 3d, সেহেতু হবে 3s 3p 3d। এরপর n এর মান যখন 4 হবে তখন অরবিটাল কয়টা পাবো? n এর মান 4 হলে 4s 4p 4d 4f। হ্যাঁ, 4f। কিভাবে হয়েছে? এখানে l এর মান বলেছিলাম আমি, l এর মান পাবো 0 1 2 3, অরবিটাল পাবো 4টি, সেক্ষেত্রে এদের নামকরণ হবে 4s 4p 4d 4f। ঠিক আছে? এখানে দেখা যাচ্ছে 1s, এরপর 2s 2p, স্ক্রিনে খেয়াল করো 1s 2s 2p 3s 3p 3d, এরপরে হবে 4s 4p 4d 4f। এরপরে যখন n এর মান 5 হবে তখন কি হবে? তখন 5s 5p 5d 5f। 5f। এইভাবে করে তারপর 6 হলে 6s 6p 6d, এভাবে করে কিন্তু ইলেকট্রন বিন্যাসটা করা হবে। শক্তি স্তরের ইলেকট্রন বিন্যাস এই পদ্ধতিতে করা হয়। ঠিক আছে? তাহলে পরমাণুতে ইলেকট্রন বিন্যাসের নীতি। হ্যাঁ, তোমাদের কোনো, হ্যাঁ বলো। মিস এখানে n5 হলে এখানে 5টা, কিন্তু এখানে 4 কি লিখছে? 4f। কোনটা? 5 এর ক্ষেত্রে হ্যাঁ 0 1 2 3 4, তো তাহলে অরবিটাল থাকবে কয়টা? 5টা। ঠিক আছে? এরপরে 4s 4p 4d 4f পর্যন্ত এখানে রাখা হয়েছে। এর পরবর্তীতে আরো আছে, d এর পরে আসবে আবারও কিন্তু spdf দিয়ে প্রকাশ করা হবে। f পর্যন্ত আসার পর আবার কি দ্বারা প্রকাশ করা হবে? s দ্বারা, spdf দ্বারা প্রকাশ করা হবে। প্রথমে 4টা অরবিটালে সবগুলো ইলেকট্রন সম্ভব হবে। যদি আরো পরবর্তীতে প্রয়োজন হয় সেক্ষেত্রে কি হবে? মানে আরো পরবর্তীতে spdf দ্বারা তাদেরকে প্রকাশ করা হবে। ঠিক আছে? এরপরে অরবিটালটা কিভাবে যাবে এটা আরেকটা সূত্রের উপর নির্ভর করবে, যে পরবর্তীগুলো কিভাবে পাবো। তোমাদের প্রশ্ন ছিল পরবর্তীগুলো কিভাবে পাওয়া যাবে। সেক্ষেত্রে অরবিটালে ইলেকট্রন সংখ্যা আমরা যেভাবে বের করব সেটা হলো 2 × 12 + 1। কি বললাম? 2 × 2l + 1।
এইভাবে কিন্তু আমরা অরবিটালের ইলেকট্রন সংখ্যাগুলো বের করতে পারবো। ঠিক আছে? হ্যাঁ, তাহলে আমরা আগে জেনেছিলাম যে ইলেকট্রন সর্বোচ্চ ধারণ ক্ষমতা যেটা দিয়ে আমরা বের করবো সেটা ছিল 2n²। কি বলেছিলাম? 2n²। ঠিক আছে, এরপর অরবিটালে ইলেকট্রন সংখ্যা যখন যোগ করব তখন আমরা এই 2n²টা পেয়ে যাব। এটা পাওয়ার পর আমরা ওখান থেকে কি বের করব? 2 × 2l + 1, অর্থাৎ অরবিটালে মোট কতটি ইলেকট্রন সংখ্যা থাকে সেটা জানা যাবে। ঠিক আছে, অরবিটালের মোট ইলেকট্রন সংখ্যাটা আমরা এভাবে জানবো। এরপরে যে জিনিসটা আছে সেটা হলো পরমাণুতে ইলেকট্রন বিন্যাসের নীতি। এই যে অনেকগুলো এর পরবর্তীটা কিভাবে হতে পারে, কিভাবে আমরা এর পরবর্তী ধাপগুলো যাব, সেগুলো আমরা যেটার মধ্যে থাকবো সেটা হলো পরমাণুতে ইলেকট্রন বিন্যাসের নীতি। আমরা সবসময় জানি যে ইলেকট্রন সবসময় কোথায় প্রবেশ করে? উচ্চ শক্তি স্তরে নাকি নিম্ন শক্তি স্তরে আগে যাবে? ম্যাম এটা তো আরেকবার বলুন। হ্যাঁ, পরমাণুতে ইলেকট্রন প্রথমে যাবে সর্বনিম্নতে। সবসময় খেয়াল রাখবো পরমাণু আগে কোথায় প্রবেশ করবে? সর্বনিম্ন শক্তির অরবিটালে প্রবেশ করবে। এরপরে আস্তে আস্তে করে তারা উচ্চ শক্তির অরবিটালে প্রবেশ করবে, অর্থাৎ যে অরবিটালে শক্তিটা কম সে অরবিটাল আগে প্রবেশ করবে, যে অরবিটালে শক্তিটা কম সেখানে ইলেকট্রন আগে প্রবেশ করবে। এরপরে আস্তে আস্তে ক্রমান্বয়ে যার শক্তি বেশি তার ওখানে ইলেকট্রন প্রবেশ করবে পরে, তার ওখানে ইলেকট্রন প্রবেশ করবে সবার পরে। এই কথাগুলো খেয়াল রাখবা। অরবিটালের মধ্যে কোনটার শক্তি কম কোনটার শক্তি বেশি এটা আমরা যে দুইটা জিনিসের সাহায্যে জানতে পারবো সেটা হলো প্রধান শক্তি স্তর। আমরা প্রধান শক্তি স্তর সম্পর্কে গত ক্লাসে বলেছিলাম যে প্রধান শক্তি স্তর, এবং আজকে যেটা পড়ছি সেটা হলো উপশক্তি স্তর। তাহলে দুইটা জিনিসের উপর ভিত্তি করে সেটা বলা যাবে, সেটা হলো n + l এর মানের উপর ভিত্তি করে। ঠিক আছে, কি বললাম? কিসের উপর ভিত্তি করে পাবো? n + l এর মানের উপর ভিত্তি করে কোথায় আগে ইলেকট্রন প্রবেশ করবে এবং কোথায় পরে প্রবেশ করবে সেই জিনিসটার ধারণা কিন্তু আমরা এখান থেকে পাবো। এই সূত্রটা অ্যাপ্লাই করে পাবো n + l। তোমরা একটু সূত্রটা আন্ডারলাইন করে রাখো। তাহলে কোনটা শক্তি কম কোনটা শক্তি বেশি সেটা আমরা যে সূত্রের মাধ্যমে পাবো সেটা হলো n + l। n + l এর মান যে অরবিটালের শক্তি বেশি তার শক্তিও বেশি। খেয়াল রাখতে হবে অরবিটালের শক্তি বেশি হওয়া মানে তার শক্তি বেশি এবং সেখানে ইলেকট্রন পরে প্রবেশ করবে। আর যে অরবিটালের শক্তি কম, যে অরবিটালে কম থাকে n + l এর মান, তার শক্তিটাও কম এবং তার এখানে ইলেকট্রনটা আগে প্রবেশ করবে। যার শক্তি কম তার ওখানে আগে প্রবেশ করবে, যার বেশি তার ওইখানে যাবে পরে। ঠিক আছে, যেমন 3d এর ক্ষেত্রে দেখো, 3d অরবিটালের ক্ষেত্রে আমরা n এর মান পাবো কত? 3। 3d অরবিটালের ক্ষেত্রে n এর মান কত পাওয়া যাবে? 3। এবং l এর মান তাহলে কয়টা পাবো এখানে? 3d। d যেহেতু s p d এখানে আমরা 2 এর মধ্যে পাবো। l এর মান পাবো কত? 2। অর্থাৎ এখানে n + l এর মান হবে 3 + 2 অর্থাৎ 5। ঠিক আছে, যদি তোমাদেরকে বলা হয় 3d অরবিটালের ক্ষেত্রে কয়টা ইলেকট্রন পাওয়া যাবে সেক্ষেত্রে আমরা বলবো যে n এর মান হবে 3 এবং l এর মান হবে 2। কারণ 0 1 2 থেকে হিসাব করা হলে d spd এর ক্ষেত্রে d l টা হবে কত? 2। অর্থাৎ n + l এর মান হবে 3 + 2 = 5। ঠিক আছে, হ্যাঁ। এরপর 4s এর ক্ষেত্রে কিভাবে হবে? 4s অরবিটালের ক্ষেত্রে ইলেকট্রনটা আমরা কিভাবে পাবো? 4s এর জন্য n এর মান কত হবে? = 0 + l সমান +a 4। কিভাবে পেলাম আমরা? 4s এর ক্ষেত্রে 4 দিকে 4টা হলো এখানে কি প্রকাশ করছে? প্রধান শক্তি স্তর। ঠিক আছে, n = 4 প্রধান শক্তি স্তর। এরপরে উপশক্তি স্তর, s টা হলো কি বোঝাচ্ছে? spdf দ্বারা আমরা জানি উপশক্তি স্তরকে প্রকাশ করছে। সেই ক্ষেত্রে l এর মান হবে 0। 0 কেন? s টা হলো সবার আগে ছিল। s টা কি ছিল? সবার প্রথমে spdf এর মধ্যে s টা আমরা আগে পড়েছিলাম না? এটা 0 থেকে কাউন্ট হবে। l এর মান হবে 0, যার কারণে 4 + 2 = 4। তাহলে 3d অরবিটাল হচ্ছে 4s অরবিটালের শক্তি কেমন হবে? কম হবে নাকি বেশি হবে? কারটা কম দেখি বলো 3d 4s এর মধ্যে? 4s 4s অরবিটাল কম শক্তি সম্পন্ন, কারণ 4s এর ক্ষেত্রে আমরা মান পেয়েছি 4 আর 3d এর ক্ষেত্রে আমরা n + l এর উপর ভিত্তি করে মান পেয়েছিলাম 5। এর ক্ষেত্রে 4s অরবিটালের শক্তি কম। তাহলে কি 3d টা আগে যাবে নাকি 4s এ আগে যাবে? ইলেকট্রন 4s আগে যাবে।
4s এ আগে যাবে। তাহলে ওই যে ব্যতিক্রম বলেছিলাম পটাশিয়ামের ক্ষেত্রে, পটাশিয়াম ক্যালসিয়ামের যে 19-20তম ইলেকট্রনটা আছে তারা তৃতীয় শক্তি স্তরে না গিয়ে কোথায় প্রবেশ করে? চতুর্থ শক্তি স্তরে প্রবেশ করে। এখানে তোমাদের প্রশ্ন আসতে পারে, ঠিক আছে, যে পটাশিয়ামের 19তম ইলেকট্রনটি 3d তে প্রবেশ না করে 4s এ কেন প্রবেশ করে? ঠিক আছে, একটা প্রশ্ন বললাম, এটা চাইলে একটু নোট করে রাখতে পারো। পটাশিয়ামের সর্বশেষ 19তম ইলেকট্রনটি 3d অরবিটালে প্রবেশ না করে 4s অরবিটালে প্রবেশ করে কেন? এখন কি আমরা এটার আনসার দিতে পারবো? হ্যাঁ ম্যাম পারবো। পারবো। কিসের উপর ভিত্তি করে? সেটা কোন সূত্র অ্যাপ্লাই করে আমরা সেটা দেখাবো? প্লাস এল, n প্লাস l। তাহলে আমরা এটা পারবো যে এই কারণে n প্লাস l এর মানে তারতম্যের জন্য 3d অরবিটালের চেয়ে 4s অরবিটালের শক্তি কম। আমরা জানি ইলেকট্রন আগে নিম্ন শক্তি স্তরে প্রবেশ করে, এরপরে এটা ক্রমান্বয়ে উচ্চ শক্তি স্তরের দিকে ধাবিত হয়। তাহলে আমরা এই জিনিসগুলো বুঝতে পারলাম। তাহলে যে অরবিটালের n এর মান কম তার শক্তি কম হবে, আর ওখানে ইলেকট্রন আগে প্রবেশ করবে, আর যদি সেটা বেশি হয় শক্তি সেক্ষেত্রে তার ওখানে পরে প্রবেশ করবে। ঠিক আছে, তোমরা এখানে একটা অরবিটাল শক্তির ক্রমটা খেয়াল করো। এটা হলো কি, আমরা স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছি এটা হলো অরবিটালের শক্তির ক্রম। কি বললাম? অরবিটালের শক্তির ক্রম। ফার্স্টে হবে কি, এটা তোমাদেরকে একদম মনে রাখতে হবে, এটা মনে না রাখলে তোমরা কিন্তু ইলেকট্রন বিন্যাসটা বলতে পারবে না। ফার্স্টে কোথায় যাবে ইলেকট্রন? 1s এ, 1s, এরপর 2s 2p, ঠিক আছে, এরপর 3s 3p 3d, তারপর 4s 4p 4d 4f, এর পরবর্তীতে 5s, তারপর হচ্ছে 5d 5f, হ্যাঁ 5d 5f, এরপরে যাবে 6s 6p 6d, 6p কারণ 6d হ্যাঁ এটা চলতে থাকে। ঠিক আছে, এভাবে চলতে থাকবে। তাহলে পটাশিয়ামের আমরা পারমাণবিক সংখ্যা কি জানি? পটাশিয়ামের পারমাণবিক সংখ্যা, পটাশিয়ামের পারমাণবিক সংখ্যা হলো 19। পটাশিয়ামের পারমাণবিক সংখ্যা কত? 19। তাহলে আমাকে একটু বলো, হ্যাঁ সেক্ষেত্রে আমাদের আগে জানতে হবে কোথায় কতটা প্রবেশ করবে সর্বোচ্চ। s এর মধ্যে প্রবেশ করবে সর্বোচ্চ 2টা। s উপশক্তি স্তরে সর্বোচ্চ কয়টা ইলেকট্রন থাকবে? 2টা। p তে থাকবে 6টি। তোমরা একটু নোট করে রাখো দরকার হলে। s সমান দিয়ে 2টি, p তে সর্বোচ্চ 6টি, d তে 10টি এবং f এ সর্বোচ্চ 14টি ইলেকট্রন থাকবে। ঠিক আছে, s এ কয়টা ইলেকট্রন বললাম? 2টি। p তে 6টি থাকবে 6টি, d তে ম্যাম d-তে 10টা থাকার কথা কিন্তু এখানে থাকতেছে না। থাকছে না, সেক্ষেত্রে এটা ইলেকট্রন বিন্যাসীয় পারমাণবিক সংখ্যার উপর, কারণ যখন পারমাণবিক সংখ্যাটা ফিল আপ হয়ে যাবে সেক্ষেত্রে কি হবে, আর ওখানে দরকার হবে না, যতটা তার বাকি থাকবে একটা একটা করে উপশক্তি স্তর তারা ফিল আপ করবে। ঠিক আছে, তাহলে এমনিতে সর্বোচ্চ কয়টা থাকতে পারবে? আমরা যখন প্রয়োজন হবে অনেক বড় বড় পারমাণবিক সংখ্যা বিশিষ্ট পরমাণুগুলোর ক্ষেত্রে কি করব, উপশক্তি স্তর সর্বোচ্চ কয়টা রাখতে পারবো? 10টা d তে, আর f এ রাখতে পারবো সর্বোচ্চ 14টা, মানে 14টার পর আর 15 লিখতে পারবো না, এই 14 পর্যন্তই থাকবে। উপশক্তি স্তরটা কত পর্যন্ত থাকবে? 14। ঠিক আছে, তাহলে তোমরা sp df এগুলো বলতে পারবে, মানে কতটা ইলেকট্রন ধারণ ক্ষমতা সেটা পরবর্তীতে আমি জিজ্ঞেস করলে পারবে? ওকে, তাহলে আমরা পটাশিয়ামের তাহলে আমরা পটাশিয়ামের পারমাণবিক সংখ্যা বললাম 19। 19 এর ক্ষেত্রে কিভাবে তাহলে আমরা এটা পাবো? আমরা কিভাবে অরবিটালের শক্তি ক্রমে সেটাকে ইলেকট্রন বিন্যাস করব? তাহলে একটু ভালো করে খেয়াল করো, পটাশিয়ামের ক্ষেত্রে যেহেতু 19 এর ক্ষেত্রে 1s এ কয়টা প্রবেশ করবে? 2টা। আমরা জানি 1s এ সর্বোচ্চ 2টা থাকতে পারে। ঠিক আছে, 1s এ কয়টা দিব? 1s2। তোমরা একটু খেয়াল করো, 1s2, 2টা দিব স্কয়ারের মতো করে, 1s2, এরপরে 2s এ 2টা দিব, 2s2 2p6, তাহলে টোটাল কয়টা চলে গেল? 8টা। টোটাল কয়টা চলে গেল এখানে? 8টা। 8টা হ্যাঁ 8টা বেশি 10টা হলো। 1s2 তে 2টা, এরপর 2s এ 2টা, 2 এ 2 এ 4, এরপর 2p6 হলে 6, টোটাল 10টা চলে গেল। ঠিক আছে, এরপরে 3s এ আসো, 3s এ দিতে হবে 2টা। 3s এ কয়টা দিব? 2টা। 3p তে দিব 6টা, আর এখানে 3d তে দিব না। 3d তে দেওয়ার কথা কিন্তু দিব না, কারণ এটা n+l এর যে আমরা সূত্র অ্যাপ্লাই করেছিলাম সেখানে
অরবিটালের শক্তি কমের জন্য 3d তে প্রবেশ না করে পটাশিয়ামের ইলেকট্রনটা কোথায় প্রবেশ করবে 4s অরবিটালে ঠিক আছে তোমাদের মনে কোয়েশ্চেন থাকতে পারে যে 3d টা ফিল আপ না করে কেন 4s গেল এটার আলোচনা কিন্তু আমরা আগেই করেছি যে হ্যাঁ ওটা অর্ধপূর্ণ অথবা পুরোপূর্ণ হবে না এর জন্য আর কি ওখানে আমরা এখানে 4s এ প্রবেশ করব অর্থাৎ 4s 1 হবে অর্থাৎ বাকি যে 18টি ইলেকট্রন ফিল আপ হয়ে গেছে 3p s 3p পর্যন্ত এখানে 18টি ইলেকট্রন ফিল আপ হয়ে গেছে এবং আর একটা ইলেকট্রন ছিল যেটা দিতে যাওয়ার কথা ছিল কিন্তু দিতে যাবে না কারণ এটা অরবিটালের শক্তিটা কি 3d অরবিটালের শক্তিটা বেশি এর কারণে আর 4s অরবিটালের শক্তিটা কম তাহলে সে আগে 4s ফিল আপ করবে এরপর 3d তে যাবে এর কারণে 4s 1 হয়েছে ঠিক আছে সেম ভাবে ক্যালসিয়ামের পারমাণবিক সংখ্যা হলো 20 আমাকে কি কেউ বলতে পারবে ক্যালসিয়ামের 20 এই ক্ষেত্রে ইলেকট্রন বিন্যাসটা আমরা কিভাবে করব তোমরা স্ক্রিনের দিকে খেয়াল করে বসায় নিজে নিজে বসিয়ে দেখো ওকে 1s এ দুটি মিস নিজে করি বলে যাও 2s এ কয়টা হবে দুটি 2p তে 2p তে 6টি তাহলে টোটাল এখানে 10টা চলে গেল এরপরে 3s এ 3s এ দুটি না 3p তে 6টি 3d তে তো হ্যাঁ 6টি এরপরে 4s এ কিন্তু 3d তে যাবে না 4s এ কয়টা বসাবো কয়টি দুইটি কারণ হ্যাঁ 4s 2 এখানে 3d তে না দিয়ে 4s যে দুইটা ইলেকট্রন বাকি ছিল সেটা মানে অর্থাৎ 20তম ইলেকট্রনের যে বাকি দুটো 18টা p পর্যন্ত ফিল আপ হয়ে গেছে তাহলে আর দুইটা ছিল সেটা 4s এ প্রবেশ করবে অর্থাৎ 4s 2 এখন ক্লিয়ার হয়েছে তোমাদের কাছে ইলেকট্রন বিন্যাসটা yes ওকে তারপরে আমি আরেকটা বলি তাহলে সোডিয়ামের ক্ষেত্রে কিভাবে হবে সোডিয়ামের আমি একটু আগে যেটা বলেছিলাম সোডিয়ামের পারমাণবিক সংখ্যা 11 তাহলে সেই ক্ষেত্রে আমাকে একটু ইলেকট্রন বিন্যাস এই শক্তিক্রম অনুসারে বলো 1s এ দুটি হ্যাঁ এভাবে বলবা 1s এ দুটি এভাবে বললে হবে না 1s 2 এরপরে 1s 2 হ্যাঁ 2s 2 2p 6 তারপর 6 ম্যাম এটা আমি পারবো হ্যাঁ বলো যে পারবে বলো ম্যাম 1s এ হবে দুইটা 2s এ হবে দুইটা আমি বলতে বলেছি কিভাবে এটা বলার সময় তুমি এভাবে দুইটা বললে হবে না এটা একটা শক্তিক্রম যার কারণে এটা বলতে হবে 1s2 ঠিক আছে 2s2 2p6 বলে যাও কন্টিনিউ করো আর কয়টা হবে 3s এ হবে একটা 3s এ হবে আর একটা 11 একটা নাকি দুইটা ম্যাম এটা আপনি সোডিয়ামেরটা বলতেছেন না হ্যাঁ সোডিয়ামের 11 পারমাণবিক সংখ্যা যার 11 হবে তার ইলেকট্রন বিন্যাস কিভাবে করব এই শক্তিক্রম অনুসারে 3s 1 হবে ম্যাম 3s এ একটা হবে গুড তাহলে 1s2 2s2 2p6 3s 1 তাহলে আমরা মোটামুটি এটা বুঝতে পেরেছি আমরা কিভাবে শক্তিক্রম অনুসারে ইলেকট্রন অর্থাৎ ইলেকট্রন বিন্যাস করব যে কোনো পরমাণুর পারমাণবিক সংখ্যার উপর ভিত্তি করে কিভাবে ইলেকট্রন বিন্যাস করব সেটা জানা যাবে পারবা তো ঠিক আছে তারপরে দেখি অ্যালুমিনিয়ামের 13 এর ক্ষেত্রে কি হবে একটু বলো ম্যাম হাইড্রোজেন অ্যালুমিনিয়াম হ্যাঁ অ্যালুমিনিয়াম পারমাণবিক সংখ্যাটা কত যেন 30 এগুলো কিন্তু তোমাদেরকে মনে রাখতে হবে তোমরা একটু চার্ট দেখে তোমাদের এখনো হয়তো পর্যায় সারণীটা পড়ানো হয়নি ওখানে চার্ট থাকবে ওখান থেকে ভালো করে তোমরা পারমাণবিক সংখ্যাটা দেখে নিবে এখানেও চার্ট একটা আছে ওটাও খেয়াল করতে পারো 1s 1 2s 1 1s 1 হবে 1s এ কয়টা হয় 1s 2 হ্যাঁ 1s 2 হ্যাঁ 2s 2 তারপর 2p 6 তারপর 3s 2 তারপর এখানে আরেকটা বাকি আছে 4s হবে না মিস মানে 4s নাকি 3p তো ফিল আপ করো নাই 3p 3p তে একটা হবে তাহলে 3p তে 1 হবে 3p তে 1 হবে তাহলে এভাবে করে আমরা ইলেকট্রন বিন্যাস করব যখনই p তে আসবে এরপর একটু আমরা সচেতন হয়ে যাব যে 3d আছে 3d তে আগে প্রবেশ করবে না 4s এ চলে যাব তারপর 4s 3d 4p এভাবে করে ইলেকট্রন বিন্যাসটা হবে আর কোনো কোশ্চেন আছে তোমাদের যেমন সালফার এটা আরেকজন বলো দেখি এগুলো ক্লিয়ার হয়ে যেতে হবে কিন্তু কোনো এখানে ইয়াদ থাকতে পারবে না প্লিজ থাকতে পারবে না কারণ এটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস সালফার পারমাণবিক সংখ্যাটা আমি বলে দিচ্ছি পরবর্তী তোমাদের এগুলো খেয়াল করবা তোমরা চার্ট থেকে দেখে নিবা সালফারের পারমাণবিক সংখ্যা 16 সেই ক্ষেত্রে আমরা কিভাবে ইলেকট্রন বিন্যাস করব বলো সালফারের পারমাণবিক সংখ্যা 16 হ্যাঁ বলো
1s 2 হ্যাঁ 2s 2 2p 6 হ্যাঁ 3s 2 তারপর 3p 3 CP3 হবে, তাহলে কি 4 হবে? 1s2 2 হ্যাঁ 4 হবে, 1s2 2s2 2p6 3s2 আর বাকি আছে কয়টা, 12টা ফিল আপ হয়ে গেছে। 12টা ফিল আপ হওয়ার পর আমরা জানি 16 থেকে 12 চলে গেল, আর থাকে 4। তাহলে 3p তে কয়টা প্রবেশ করবে? 4টা। চারটা। ম্যাম 4টা। হ্যাঁ 3p 4। তাহলে তোমাদের কাছে এগুলো ক্লিয়ার হয়েছে? আমি একটু বলে যাই সোডিয়ামের পারমাণবিক সংখ্যা, তোমরা একটু ভালো করে শোনো, আমি বলে যাচ্ছি। সোডিয়ামের 11 আমরা জানি। হাইড্রোজেনের হলো 1, হাইড্রোজেনের কত? 1। হিলিয়ামের 2। ঠিক আছে, যেন পরবর্তীতে আর আমার থেকে জিজ্ঞেস করতে না হয়, তোমরা নিজেরাই বলতে পারো। লিথিয়াম 3, লিথিয়াম Li, বেরিলিয়াম 4। ঠিক আছে, 5। হ্যাঁ বোরন 5। এখানে একটা চার্ট আছে, তোমরা চাইলে চার্টটা মার্ক করে রাখো যেন তোমরা পারমাণবিক সংখ্যাটা নিজেরাই বলতে পারো। বোরনের 5, কার্বনের 6, নাইট্রোজেনের 7, অক্সিজেনের 8, ফ্লোরিন, F মানে ফ্লোরিন, ফ্লোরিনের 9, এরপর নিয়ন Na 10, সোডিয়াম 11, ম্যাগনেসিয়াম 12, অ্যালুমিনিয়াম 13, সিলিকন 14, ফসফরাস 15। ঠিক আছে, আমি 1 থেকে 15 পর্যন্ত যে মৌলগুলো রয়েছে তাদের সবার পারমাণবিক সংখ্যাটা বলে গেলাম, ক্রম 1 থেকে 5। সেরকম 16 থেকে 13 অর্থাৎ সালফার থেকে 13 এ আছে জিঙ্ক। তোমরা এদের পারমাণবিক সংখ্যাগুলো ভালো করে কি করবা, মনে রাখবা। ঠিক আছে, মনে থাকবে? সালফারের 16, ক্লোরিনের 17, আর্গন, আর মানে হলো আর্গনের 18, পটাশিয়ামের 19, কারণ পটাশিয়াম সম্পর্কে আমরা আলোচনা করেছি, পটাশিয়ামের 19 দেখেছিলাম পারমাণবিক সংখ্যা। ক্যালসিয়ামের 20, স্ক্যান্ডিয়াম Sc হলো স্ক্যান্ডিয়াম 21, টাইটানিয়াম Ti 22, ভ্যানেডিয়াম 23, ক্রোমিয়াম 24, ম্যাঙ্গানিজ 25, iron 26, cobalt 27, nickel 28, copper 29, এরপর জিঙ্ক 30। এই 30টা মৌলের পারমাণবিক সংখ্যা তোমরা সিরিয়ালি ভালো করে মনে রাখার চেষ্টা করবে, ইলেকট্রন বিন্যাসের জন্য খুবই প্রয়োজনীয়। ঠিক আছে, ম্যাম এই মৌলগুলো মুখস্থ করে ফেলবো। হ্যাঁ ভালো করে মুখস্থ করে ফেলবা, তাহলে তোমরা যখন ইলেকট্রন বিন্যাস দিবে তখন তো আমাদের ভাবতে হবে যে এটার আগে পারমাণবিক সংখ্যা, পারমাণবিক সংখ্যা ছাড়া আমরা কিন্তু ইলেকট্রন বিন্যাসটা কখনো করতে পারবো না। ঠিক আছে, হ্যাঁ ম্যাম। হ্যাঁ ওকে। তাহলে আমরা এখানে এইটা সম্পর্কে আমাদের মোটামুটি সবার ক্লিয়ার ধারণা হয়েছে। কারো কি কোনো কোয়েশ্চেন আছে? না ম্যাম। তাহলে আয়রন 20 কত বলছিলাম, আয়রনটা কারো মনে আছে? আয়রন 26, দেখি এটার ইলেকট্রন বিন্যাসটা বলো। আয়রন 26 এর ইলেকট্রন বিন্যাসটা আমাকে বলো। পারমাণবিক সংখ্যা, আমি তোমাদেরকে পারমাণবিক সংখ্যা বলে দিলাম, এক্ষেত্রে আমাকে ইলেকট্রন বিন্যাসটা বলো। ম্যাম কোনটা আয়রন? হ্যাঁ আয়রন, Fe যেটা আছে সেটা হলো আয়রন, এটাকে আমরা Fe বলবো না, কি বলবো? আয়রনের পারমাণবিক সংখ্যাটা একটু দেখে নেব। হ্যাঁ দেখে নাও, 26 আমি বলেও দিচ্ছি। তাহলে সেক্ষেত্রে কিভাবে করবা ইলেকট্রন বিন্যাস? ম্যাম আয়রন তো এখনো পাইনি। আয়রন Fe, অনেকে আয়রনটা একটু খুঁজতে সমস্যা হয়, Fe হলো আয়রন। পেয়েছো? 26 এ আয়রনের দেখো, পারমাণবিক সংখ্যা কত? 26। 26। হ্যাঁ হ্যাঁ ম্যাম, তাহলে তো এখানে 1s এ হবে দুইটা। হ্যাঁ 1s এ দুইটা, 1s2 2s এ হবে দুইটা। 2s2, এরপরে ওইভাবে করে বলো, 1s2 2s2। ম্যাম 1s এ হবে দুইটা, 2s এ হবে দুইটা, দুইটা, তারপর 2p 2p তে হবে 6টা, 6টি, 3s এ হবে দুইটা, হ্যাঁ তারপর 3p তে হবে 6টা, 6টা, 3d তে হবে 10টা। 6টা, 3d তে হবে 10টা। আমরা জানি 10টা ফিল আপ হয়, সেক্ষেত্রে কিন্তু 3d তে রাখবো কয়টা, 6টাকে রাখবো। এরপরে 3d থেকে 4s এ চলে যাবো, 4s এ হবে কয়টা, দুইটা। ম্যাম 4s এ হবে 4টা। হ্যাঁ 4s2, 4s2, 4টা না তো, 3d 6 হবে, এরপর 4s2। ঠিক আছে, এখানে যে 1s, তোমরা একটু খেয়াল করো যে এখানে স্ক্রিনের মধ্যে দেখা যাচ্ছে 1s টা হলো এখানে n এর মান হলো 1, 1s এর ক্ষেত্রে n এর মান কত হবে, 1। আর 2s 2p এর ক্ষেত্রে n এর মান হবে 2। ঠিক আছে, 3s 3p 3d এর ক্ষেত্রে n এর মান হবে 3,
4s 4p 4d এক্ষেত্রে মানে 4s2 যেটা দেখছো সেটা n এর মান এখানে হবে কত 4। তাহলে আমরা কি n এর মান বলতে পারবো 1s 2s 2p থেকে, মানে প্রধান শক্তি স্তরের নাম, মানে কত মান হতে পারে সেটা কি বলতে পারবো? যেমন 1s এর ক্ষেত্রে n এর মান কত? ম্যাম n এর মান তো কত যেন 1s ভুলে গেছি। 2 হবে। 2 কেমনে হবে? আমি তো 1s2 বললাম, n এর মান এক্ষেত্রে 1, n এর মান এক্ষেত্রে কত 1। আর 2s 2p এর ক্ষেত্রে n এর মান 2, ভালো করে খেয়াল করো, 2s 2p এর ক্ষেত্রে n এর মান 2, 3s 3p 3d এক্ষেত্রে n এর মান 3, ওকে। 4s 4p 4d 4s এখানের ক্ষেত্রে n এর মান হবে কত 4। তাহলে আমরা এগুলো জেনেছি ভালো করে, ঠিক আছে? ওকে, তাহলে আমরা এখানে ইলেকট্রনের আবার কিছু ব্যতিক্রম দেখা যায়। ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে সাধারণত সব সময় যে একই নিয়মে হবে এমন কোনো কথা নেই, একটুখানি ব্যতিক্রম মাঝে মধ্যে আমরা লক্ষ্য করতে পারবো যে একই উপশক্তি স্তরে পি আর ডি অরবিটাল অনেক সময় কি থাকে, অর্ধেক পূর্ণ থাকতে পারে বা সম্পূর্ণ পূর্ণ থাকতে পারে। যদি অর্ধেক পূর্ণ বা সম্পূর্ণ পূর্ণ থাকে সেক্ষেত্রে ইলেকট্রন বিন্যাসটা কি হবে, সুস্থিত হবে। অর্ধেক পূর্ণ, অর্ধপূর্ণ বা সম্পূর্ণ পূর্ণ থাকলে, অর্ধপূর্ণ বলতে পি এর মান আমাদের কত হওয়ার কথা 6, ঠিক আছে? যদি p6 থাকে তাহলে সেটা পরিপূর্ণ, আর যদি p3 থাকে বা p4 থাকে সেক্ষেত্রে হবে সেটা কি অর্ধেক পূর্ণ। p3 বা d2 d5 বা এটা হলো অর্ধেক পূর্ণ বোঝাচ্ছে, আর সম্পূর্ণ পূর্ণ বলতে p6 এবং d10 এক্ষেত্রে এরকম থাকলে সেক্ষেত্রে ইলেকট্রন বিন্যাসটা হবে সুস্থিত, ঠিক আছে? যেমন ক্রোমিয়ামের হলো পারমাণবিক সংখ্যা 24, ক্রোমিয়ামের পারমাণবিক সংখ্যা কত বললাম ম্যাম? কত বলছিলেন? 24, ঠিক আছে? 24, ঠিক আছে? আমাকে একটু ইলেকট্রন বিন্যাসটা বলো, 24 এর ক্ষেত্রে ইলেকট্রন বিন্যাসটা স্বাভাবিক নিয়মে কি হওয়ার কথা? ম্যাম এখানে 1s হবে 2টা, 2s হবে 2টা, তারপর 2p তে হবে 6টা, তারপর 3s হবে 2টা, 3p তে হবে 6টা, আর 3d তে এখানে 10টা না হয়ে এখানে হচ্ছে কয়টা হবে ম্যাম? কয়টা গুনছি? 6টা, 3d তে 6টা, ঠিক আছে? 6টা, হ্যাঁ 6টা। তাহলে এখানে হয়ে গেছে আমাদের টোটাল কতটা, 18 পর্যন্ত আসছি। 3p6 আসলে কিন্তু 18 হয়ে যায়। এরপরে আর বাকি আছে কয়টা, 6টা, আর বাকি আছে 6টা। তাহলে 6টা কাকে কোথায় দিব, 3d তে কয়টা দিব? ম্যাম 2টা। 2টা হবে, 4টার মধ্যে বাকি আছে কয়টা, 6টা বললাম না? 6টার মধ্যে 3d তে ধরো 4টা দাও, 3d তে যদি 4টা আচ্ছা দেয়, 4টা। আর কারণ আমরা জানি যে 4s এ 2টা দিতে হবে, 4s এ 2টার বেশি দিতে পারবো না, ঠিক আছে? 4s এ যদি 2টা দিতে হয় আর বাকি থাকে 4টা, সে কারণে 3d তে আমরা 4টা দিয়ে 4s এ 2টা দিয়ে দিব, ঠিক আছে? তাহলে 3d অরবিটালটা এখানে সুস্থিত, 3d অরবিটালটা সুস্থিত নাকি অর্ধপূর্ণ? 3d অরবিটাল এখানে কিন্তু সুস্থিত, অর্ধপূর্ণ হওয়ার আকাঙ্ক্ষায় কিন্তু 4s অরবিটালের মধ্যে একটা ইলেকট্রন সে 3d অরবিটালে চলে আসবে, এটার অর্ধপূর্ণ হওয়ার সম্ভাবনা রয়েছে, যার কারণে 4s অরবিটাল থেকে একটা অরবিটাল কোথায় চলে আসবে, 3d তে। 4s থেকে কোথায় চলে আসবে, 3d তে। তাহলে তোমাদের এটা হলো একটা ব্যতিক্রম, আমরা ইলেকট্রন বিন্যাস স্বাভাবিক নিয়মে পড়ে গেছি যে লাস্টে হবে 3d 4 4s2, কিন্তু এখানে যেহেতু অর্ধপূর্ণ আমরা জানি d তে সর্বোচ্চ 10টা ইলেকট্রন থাকতে পারে, এক্ষেত্রে আছে 4টা, ঠিক আছে? এটা ফিল আপ নেই, এটা অর্ধপূর্ণ অবস্থায় আছে। ওটা অর্ধপূর্ণ হওয়ার ওদের মধ্যে একটা কি থেকে যায়, মানে একটা আশঙ্কা থাকে এরা কি কোনো কিছু মৌলের সাথে যৌগ গঠন করতে পারবে কি পারবে না, এর কারণে ওদের মধ্যে আশঙ্কা বিরাজ করে, বিধায় ওরা 4s অরবিটাল থেকে একটা ইলেকট্রন কোথায় ট্রান্সফার করে দেয়, 3d অরবিটালে চলে আসে। এর কারণে ক্রোমিয়ামে আমরা 3d 4 না বলে কি বলবো, 3d 5, ঠিক আছে? 3d 4 হওয়ার কথা, কিন্তু এখানে কি বলবো, 3d 5 হবে। খেয়াল থাকবে তোমাদের এটা। হ্যাঁ, যদি তোমাদেরকে প্রশ্নে আসে ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাস ব্যতিক্রম নাও, অর্থাৎ 3d অরবিটালটা 5 এবং 3d অরবিটাল 3d 5 এবং 4s 1 হওয়ার কারণ কি, তখন কি তোমরা বুঝিয়ে লিখতে পারবে এটা? হ্যাঁ, কারণ এটা সুস্থিত নয়, অর্ধপূর্ণ হওয়া বিধায় সেটা এখানে ফিল আপ না করে তারপর এর আগেরটাতে কি হয়েছে, একটা ইলেকট্রন ট্রান্সফার হয়েছে অর্থাৎ চলে এসেছে, এর কারণে এই ইলেকট্রন বিন্যাসটা এভাবে হয়েছে। তাহলে এভাবে সুন্দর করে তোমরা গুছিয়ে লিখবা, ঠিক আছে?
হ্যাঁ ম্যাম। ওকে, তাহলে আমরা তাহলে ইলেকট্রন বিন্যাস সম্পর্কে মোটামুটি আমাদের ক্লিয়ার ধারণা হয়েছে। কার কি কোনো কোয়েশ্চেন আছে এই বিষয়ে? ওকে, তাহলে আমরা আশা করি তোমরা বুঝেছো। আর কোনো কোয়েশ্চেন থাকলে আমাকে পরবর্তী ক্লাসে জিজ্ঞেস করবে, ঠিক আছে? এরপরে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো আইসোটোপ। কি বললাম? আইসোটোপ। আইসোটোপ, টোপ বলতে এখানে প উচ্চারণ হচ্ছে লাস্টে, আইসোটোপ অর্থাৎ এখানে প্রোটন সংখ্যাটা সমান হবে। আমরা তো প্রোটন, নিউট্রন, ভর সংখ্যা সবগুলো আগের ক্লাসগুলোতে জেনেছি, জানতে পেরেছে, মনে আছে তোমাদের? ম্যাম কি বললেন? প্রোটন সংখ্যা, প্রোটন, নিউট্রন, ভর সংখ্যা এগুলো কি আমরা জেনেছি নাকি আমাদের কাছে নতুন শব্দ এগুলো? হ্যাঁ মনে আছে কিছুটা। হ্যাঁ, কিছুটা মনে আছে। তাহলে প্রোটন পরমাণুর যে নিউক্লিয়াসের মধ্যে যে মাঝখানে যে জিনিসটা থাকে পজিটিভ বিশিষ্ট, এটা হলো কি প্রোটন। তার সাথে নিউট্রাল যে জিনিসটা থাকবে সেটা হলো নিউট্রন, ঠিক আছে? আর প্রোটন আর নিউট্রন সংখ্যার যে যোগফল সেটা হলো ভর সংখ্যা। আমি তোমাদের আবার রিক্যাপ করে বলে দিচ্ছি যে প্রোটন কি, নিউট্রন কি এবং ভর সংখ্যাটা কি, ঠিক আছে? একটা পরমাণুর নিউক্লিয়াসে পজিটিভ বিশিষ্ট যে পরমাণুর একটা রয়েছে, কণাটা রয়েছে সেটা হলো প্রোটন। আর এর সাথে যে সঙ্গে থাকবে নেগেটিভ বিশিষ্ট অর্থাৎ নিউট্রন, এখানে নেগেটিভও হবে না কারণ ইলেকট্রন হলো নেগেটিভ, কিন্তু নিউট্রনের কোনো কি নেই, আধান নেই, অর্থাৎ এটা নিউট্রাল। নিউট্রাল থাকবে নিউট্রন, এই দুইটার যোগফলই হলো ভর সংখ্যা, ঠিক আছে? তাহলে আইসোটোপ কাকে বলবো? যে সকল পরমাণুর প্রোটন সংখ্যা সমান। কি বলেছি? প্রোটন সংখ্যা কি থাকবে? সমান, সমান, কিন্তু ভর সংখ্যা আর নিউট্রন সংখ্যা ভিন্ন থাকবে। প্রোটন সংখ্যা সমান কিন্তু ভর সংখ্যা ও নিউট্রন সংখ্যা ভিন্ন থাকবে। এদেরকে পরস্পরের কি বলা হবে? আইসোটোপ বলা হবে। এদেরকে পরস্পরে কি বলবো? আইসোটোপ বলবো। তিনটা পরমাণুতে প্রোটন সংখ্যা কি হবে? সমান হবে। যেমন দেখো হাইড্রোজেনে এরকম একটা পরমাণু হলো হাইড্রোজেন, হাইড্রোজেনের পরমাণুর প্রোটন সংখ্যা কি থাকে? সমান থাকবে। তাহলে কারণ হাইড্রোজেনের অনেকগুলো আইসোটোপ রয়েছে, প্রায় 7টা। কতটা বলবা? এটা তোমরা একটু আন্ডারলাইন করে রাখো বা নোট করে রাখো। হাইড্রোজেনের আইসোটোপ থাকে 7টি। হাইড্রোজেনের আইসোটোপ কয়টি? 7টি। 7টি। তাহলে এক্ষেত্রে আমরা H1, H2, H3, H4, H5, H6, H7 এভাবে করে প্রকাশ করব। তবে উপরে যেগুলো রয়েছে সেগুলো সবগুলো তার কি প্রোটন সংখ্যা নাকি নিউট্রন সংখ্যা? প্রোটন সংখ্যা। প্রোটন সংখ্যা তো সমান হবে, এখানে তো ভিন্ন হয়েছে। এটা হলো কি নিউট্রন সংখ্যা। কি বললাম? ইলেকট্রন সংখ্যা। হ্যাঁ, কি বলছি? এখানে ভর সংখ্যা। এখানে 1 2 3 4 5 6 যেগুলো দেখতে পেলাম এগুলো হলো তার সবগুলো কি ভর সংখ্যা। আর 1 1 1 কারণ প্রত্যেকটারই প্রোটন সংখ্যা হলে 1 1 হবে, কারণ আমরা জানি পরমাণু হাইড্রোজেন পরমাণু পারমাণবিক সংখ্যা 1। তাহলে সেক্ষেত্রে প্রোটন সংখ্যা কত হবে? সবগুলোর একই হবে, ঠিক আছে? তাহলে হাইড্রোজেনের 7টা আইসোটোপ। 7টা আইসোটোপ কিন্তু প্রকৃতিতে 7টাই পাওয়া যায়নি, মাত্র 3টা পাওয়া গেছে। প্রকৃতিতে 7টি আইসোটোপের হাইড্রোজেনের কয়টি পাওয়া গেছে? 3টি। আর অন্য যেগুলো রয়েছে অর্থাৎ H4, H5, H6, H7 এগুলো ল্যাবরেটরিতে প্রস্তুত করা হয়। এগুলো কোথায় পাওয়া যায়? ল্যাবরেটরিতে তৈরি করে নিতে হয়, ঠিক আছে? আমার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলো। কার্বনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 6, তাহলে এর ভর সংখ্যা কার্বনের একটি ভর সংখ্যার পরিমাণ মানে কত হবে? এটা বিয়োগ করে বের করতে হবে ভর সংখ্যা। হ্যাঁ, একটি কার্বনের ভর সংখ্যা আর কি। হ্যাঁ, ভর সংখ্যা এগুলো আমরা তাহলে এখানে একটা থেকে একটা কি করতে হবে? প্রোটন ভর সংখ্যা থেকে ভর সংখ্যা যোগ করতে হবে আর কি। নিউট্রন সংখ্যা আর প্রোটন সংখ্যাটা একসাথে কি করতে হবে? যোগ করতে হবে। যোগটা কিভাবে করবা? ঠিক আছে, প্রশ্ন। যেমন আমি একটা ক্ষেত্রে বলছি সোডিয়াম। সোডিয়ামের ক্ষেত্রে দেখো আমরা পারমাণবিক সংখ্যা জানি 11। পারমাণবিক সংখ্যা কত সোডিয়ামের? ম্যাম পারমাণবিক সংখ্যা হচ্ছে সোডিয়ামের 11। 11, ঠিক আছে। 11টা আমরা নিচের দিকে লিখি। আমরা একটা প্রতীকের বাম সাইডে নিচের কর্নারে লেখা হবে 11টা। তুমি একটু খাতায় লিখো, না হলে এটা সোডিয়ামের 11 নিচের দিকে লিখো বাম পাশে। সোডিয়াম, সোডিয়াম, হ্যাঁ, বামে কর্নারে নিচে 11। পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা লেখা হবে নিচের দিকে বামে। হ্যাঁ 11 আর 11 আর পারমাণবিক ভর সংখ্যা হলো 23, ঠিক আছে? তাহলে হ্যাঁ। নিউট্রন সংখ্যাটা আমরা কিভাবে পাবো? একটা থেকে একটা বিয়োগ করে। একটা থেকে একটা বিয়োগ করে কি পাচ্ছি? হ্যাঁ পাচ্ছি তো। নিউট্রন সংখ্যা
কত নিউট্রন সংখ্যা কত সোডিয়ামে? ম্যাম 34। যোগ করে ফেলেছো? বিয়োগ করতে বলেছি? বিয়োগ করতে বলছেন? হ্যাঁ, এখানে যোগফল হবে না তো, যোগফল হলে সেটা ভর সংখ্যা হয়ে যাবে। ভর সংখ্যা বের করতে বলি না, আমি তোমাকে এখানে বলছি নিউট্রন সংখ্যা, অর্থাৎ তোমাকে আমি ভর সংখ্যাটা বলে দিয়েছি 23, সোডিয়ামে পারমাণবিক সংখ্যা বললাম প্রোটন সংখ্যা 11।